আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণ, যেটাকে অনুপাত বিশ্লেষণও বলা হয়ে থাকে। এই অধ্যায়ে অনেক সূত্র আপনারা দেখে থাকেন এবং অনেক কনফিউশন হয়ে যান, অনেকে ভয় পেয়ে যান এত সূত্র কিভাবে মুখস্থ করব বা এই সূত্রগুলো কোন কাজে দেয়। আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং ধাপে ধাপে এই অধ্যায়ে আপনাদেরকে এক্সপার্ট করে তুলব ইনশাআল্লাহ। প্রথমত, আপনারা যখন কোনো ডাক্তারের কাছে যান, খেয়াল করে দেখবেন আপনার এক এক বডি পার্টের জন্য এক এক ধরনের টেস্ট ডাক্তার দেয়। যেমন মাথায় যদি কোনো সমস্যা হয় তাহলে সিটি স্ক্যান দেয়, আবার এক এক জায়গার জন্য এক এক ধরনের টেস্ট দেয়, তাই না? ঠিক একইভাবে একটা প্রতিষ্ঠানের কোন জায়গার কি অবস্থা ভালো মন্দ যাচাইয়ের জন্য এক এক ধরনের টেস্ট আছে, যেগুলোকে আমরা বলি সূত্র। যেমন তার সম্পদের অবস্থা কি, তার দায়ের অবস্থা কি, তার মুনাফার অবস্থা কি, কোন ক্যাটাগরির মুনাফার কি অবস্থা, এক একটার জন্য এক এক ধরনের সূত্র আছে। ওই যে আমাদের শরীরের বিভিন্ন পার্টের জন্য বিভিন্ন ধরনের টেস্ট, তেমনি একটা প্রতিষ্ঠানেরও কোন জায়গার কি অবস্থা যাচাইয়ের জন্য রয়েছে এক এক ধরনের সূত্র। আমরা এই সূত্রগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে ধীরে ধীরে প্রতিটা সূত্রের একেবারে এক্সপার্ট করে তুলব ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আমি 5টা সূত্র শেখাবো, যেখান থেকে ম্যাক্সিমাম সময় পরীক্ষায় অঙ্ক থাকে। প্রথমত এই 5টা সূত্র ভালো মতো শিখেন আজকের ক্লাসে, পরের ক্লাসে আবার 5টা সূত্র এবং তার ব্যবহার, তারপরের ক্লাসে আবার 5টা সূত্র এবং ব্যবহার। এইভাবে 3টা 4টা ক্লাস যদি আপনি করেন এবং প্রতি ক্লাসে 5টা করে সূত্র শিখেন, মাত্র 20টা সূত্র আপনি ভালো মতো শিখেন, মাত্র 4টা ক্লাস, ইনশাআল্লাহ দেখবেন এই অধ্যায়ে আপনাকে আর শেখাতে হবে না, আপনি অন্যদেরকে শেখাতে পারবেন। তাহলে চলুন এখন সূত্রগুলা এবং সেগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার দেখা যাক। প্রথমেই আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করব ওইটা হচ্ছে চলতি অনুপাত, যার ইংরেজি হচ্ছে কারেন্ট রেশিও। চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে অনেক ধরনের সম্পদ এবং দায় দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে চলতি সম্পদগুলো এবং চলতি দায়গুলো খুঁজে বের করতে হবে এবং চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করতে হবে। তাহলেই আমরা পেয়ে যাব চলতি অনুপাত। এখন এই চলতি অনুপাত জিনিসটা কি এবং কেন এই সূত্রটা ব্যবহার করা হয়, এই জিনিসটা একটু বোঝা দরকার আপনাদের। প্রথমত, একটা কোম্পানিতে যেই পরিমাণ সম্পদ আছে সেইটা দিয়ে কি যেই পরিমাণ দায় আছে সেইটা পরিশোধ করা যাবে কিনা। তবে এখানে কোন সম্পদটার কথা বলা হচ্ছে? চলতি সম্পদ। কোম্পানিতে এই মুহূর্তে যেই পরিমাণ চলতি সম্পদ আছে ওইটা দিয়ে কি চলতি দায়গুলো পরিশোধ করা যাবে কিনা সেই জিনিসটাই বের করা হয় চলতি অনুপাতের মাধ্যমে। এখন চলতি সম্পদের সহজ একটা সংজ্ঞা হচ্ছে যেই সম্পদগুলা 1 বছরের কম সময় পর্যন্ত আপনার হাতে থাকে, অথবা যেই সম্পদের অ্যামাউন্টটা প্রতিনিয়ত বাড়ে এবং কমে। যেমন ধরেন নগদ টাকা। এই যে নগদ টাকাটা ফিক্সড একটা অ্যামাউন্ট, কিন্তু সারা জীবন আপনার কাছে একই থাকে না, বাড়ে কমে চলতে থাকে। আবার ধরেন দেনাদার। এই যে আপনি একটা মানুষের কাছে টাকা পান, এই টাকার পরিমাণটা কিন্তু বছরের পর বছর পর্যন্ত আটকে থাকবে না। যদি আটকে থাকতো তাহলে তো আপনার ব্যবসা বন্ধ হয়ে যাব, তাই না? এই যে দেখেন, একজনের কাছে বাকিতে বিক্রি করছেন, মানে একটা দেনাদার তৈরি হয়েছে, তার কাছ থেকে আপনি টাকা নেবেন, আবার বিক্রি করবেন, আবার টাকা নেবেন, এইভাবে চলতে থাকবে। এই যে এই ধরনের সম্পদ, যেই সম্পদটা 1 বছরের কম সময় স্থায়ী থাকে, অথবা যেই সম্পদের টাকার পরিমাণটা প্রতিনিয়ত বাড়ে কমে, সেটাই হচ্ছে চলতি সম্পদ। ঠিক একইভাবে চলতি দায়, যেই দায়টা 1 বছরের কম সময় পর্যন্ত স্থায়ী থাকে, সেটা হচ্ছে চলতি দায়। এখন যেই সম্পদ এবং যেই দায়গুলা সবচেয়ে বেশি আমাদের অঙ্ক করতে গেলে লাগে, সেই জিনিসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আশা করি এই সম্পদগুলো এবং এই দায়গুলো আপনারা মুখস্থ করে ফেলবেন এবং কিছু অঙ্ক করতে করতে ব্যাপারটা আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা যেই সূত্রটা নিয়ে আলোচনা করব সেই সূত্রটা হচ্ছে তড়িৎ অনুপাত, যার আরেকটা নাম হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত। এই সূত্রের আরও কয়েকটা নাম আছে, ধীরে ধীরে আমরা জানবো ইনশাআল্লাহ। এখন তড়িৎ অনুপাতের সূত্রটা হচ্ছে তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ দায়। এখন তড়িৎ সম্পদ আবার কি? তড়িৎ সম্পদ বের করার জন্য আমাদের যেটা করতে হবে, চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। আমরা একটু আগে চলতি অনুপাত নিয়ে আলোচনা করেছি, সেখানে যেই চলতি সম্পদের কথাগুলো বলেছিলাম সেই চলতি সম্পদই এখানে আসবে। তবে চলতি সম্পদ থেকে দুইটা জিনিস বাদ দিলেই আমরা পেয়ে যাব তড়িৎ সম্পদ। 1 নম্বর হচ্ছে সমাপনী মজুত পণ্য, 2 নম্বর হচ্ছে অগ্রিম খরচ। এরপরে
আমাদের তড়িৎ সম্পদকে তড়িৎ দায় দিয়ে ভাগ করতে হবে। এখন তড়িৎ দায় আবার কি? কোনো কোনো হিসাব বিজ্ঞানী বলেছেন যেইটা চলতি দায় সেটাই হচ্ছে তড়িৎ দায়। আবার কিছু কিছু হিসাব বিজ্ঞানী বলেছেন তড়িৎ দায় মানে হচ্ছে চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ দিতে হবে। এই যে দুইটা মত, আপনি অঙ্ক করার সময় যেইটা চলতি দায় সেটাকেই তড়িৎ দায় হিসেবে ধরতে পারবেন, অথবা কোনো কোনো হিসাব বিজ্ঞানী যে মতটা দিয়েছেন চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ দিতে হবে, আপনি এটাও করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। এখন এই যে তড়িৎ সম্পদ, তড়িৎ দায়, এই জিনিসটা আবার কি? একটু আগে আমরা চলতি সম্পদ, চলতি দায় সম্পর্কে জেনেছি। চলতি সম্পদের মতোই এই তড়িৎ সম্পদটা, তবে একটু পার্থক্য আছে। যেই সম্পদটা দ্রুত নগদে রূপান্তর করা যায় সেই সম্পদটা হচ্ছে তড়িৎ সম্পদ। যেমন নগদ টাকা, এটা তো অলরেডি নগদে আছে। তারপরে ধরেন ব্যাংকে টাকা, এটাকে যে কোনো সময় ক্যাশে কনভার্ট করা যায়, সুতরাং এটাও একটা দ্রুত সম্পদ, তাই না? এই জন্য এটাকে বলা হয় তড়িৎ সম্পদ। তবে সমাপনী মজুত পণ্য এইটা কিন্তু কোনো তড়িৎ সম্পদ না। এই জন্য তড়িৎ সম্পদ আমরা যখন বের করতে যাই তখন চলতি সম্পদ থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিই। না ভাই, তুমি তড়িৎ সম্পদের মধ্যে আসতে পারবে না, তোমাকে বাদ দিয়ে দিলাম। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই সমাপনী মজুত পণ্য কেন একটা তড়িৎ সম্পদ না? ব্যাখ্যাটা খুবই সিম্পল। আমরা চাইলেই কিন্তু আমার কাছে যেই পণ্যটা মজুদ আছে যে কোনো সময় বিক্রি করতে পারি না। আবার হয়তো বিক্রি করতেও পারি, আমরা ন্যায্য দাম কিন্তু হয়তো পাবো না। দ্রুত বিক্রি করতে গেলে অনেক সময় দেখা যায় ন্যায্য দাম আমরা পাই না, অথবা বিক্রি করতেও পারি না। এই কারণে সমাপনী যে মজুদ পণ্যটা আমার হাতে আছে ওইটা আমি যে কোনো সময় চাইলেই ক্যাশে কনভার্ট করতে পারি না। যেই সম্পদটা দ্রুত ক্যাশে কনভার্ট করা যায় সেটাই হচ্ছে তড়িৎ সম্পদ। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে একদম ক্লিয়ার। এখন আমরা তিনটা সূত্র একসাথে শিখব: মোট মুনাফা অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত। এই তিনটা সূত্র বের করার একটা সিম্পল উপায়, সেটা হচ্ছে যেই মুনাফার অনুপাত আমরা বের করতে চাইব সেই মুনাফাকে নিট বিক্রয় দিয়ে ভাগ করতে হবে। আমরা যদি মোট মুনাফার অনুপাত বের করতে চাই তাহলে মোট মুনাফাকে নিট বিক্রয় দিয়ে ভাগ করতে হবে। আবার যদি আমরা পরিচালন মুনাফা অনুপাত বের করতে চাই তাহলে পরিচালন মুনাফাকে নিট বিক্রয় দিয়ে ভাগ করতে হবে। তাহলে বলুন তো নিট মুনাফার অনুপাত কিভাবে বের করতে হয়? আশা করি আপনারা পারবেন। তবে প্রশ্নের মধ্যে সরাসরি মোট মুনাফা দেওয়া থাকে না, আবার পরিচালন মুনাফা দেওয়া থাকে না, আবার নিট মুনাফাটাও সরাসরি দেওয়া থাকে না। আমাদেরকে মোট মুনাফাটা বের করে নিতে হয়, পরিচালন মুনাফাটা বের করে নিতে হয়, নিট মুনাফাটাও বের করে নিতে হয়। এখন মোট মুনাফা, পরিচালন মুনাফা, নিট মুনাফা কিভাবে বের করে এই জিনিসটা আপনারা আর্থিক বিবরণীর যে ক্লাস সেখানে করেছেন। যদি না করে থাকেন কিং ক্লাসেসের আর্থিক বিবরণীর যে সিরিজ ক্লাসগুলো সেগুলো দেখে ফেলেন। ইনশাআল্লাহ আমরা যখন অঙ্ক করতে যাব তখন যদি এই যে মুনাফাগুলো দেওয়া না থাকে কিভাবে বের করতে হবে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের আগামী ক্লাসে এই অধ্যায় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, আরও নতুন নতুন সূত্র শিখব এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক প্র্যাকটিস করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।